হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। পলিটি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজের আজকে 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসের টপিক থাকবে সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। এই ক্লাসে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে আলোচনা করা হবে, তার সঙ্গে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হবে। তাই ক্লাসটা একটু মন দিয়ে দেখো, কারণ এর বাইরে আর প্রশ্ন আসবে না, এতটুকু আশ্বস্ত করতে পারি। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোথা থেকে এসেছে? গত ক্লাসে এই টপিক থেকে আলোচনা করা হয়েছিল। তোমরা যারা এখনও দেখোনি, আই বাটন থেকে অথবা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ওই ক্লাসটা দেখে নিতে পারো। কারণ ওখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছিল যে সংবিধানের কোন ফিচার্স কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটি দেখো, প্রস্তাবনা বা প্রিয়াম্বল নেওয়া হয়েছিল। সঠিক উত্তর অপশন সি, ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে প্রিয়াম্বলের ল্যাঙ্গুয়েজটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন দেখো, প্রিয়াম্বল শব্দটি নেওয়া হয়েছে কোন শব্দ থেকে? এই ধরনের প্রশ্নগুলো নোট করে রাখতে হবে। সঠিক উত্তর হবে অপশন এ, প্রিয়াম্বুলাস। এটা একটি ল্যাটিন ওয়ার্ড, এটা মনে রেখো। নেক্সট দেখো, নিচের কোনটি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করে? ধর্মনিরপেক্ষ মানে সেকুলার। সঠিক উত্তর হবে অপশন বি, প্রিয়াম্বল। প্রিয়াম্বলটা একটু দেখে নাও, আমি বাংলা এবং ইংরাজি দুটোই পাশাপাশি রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিও, আর মেন যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে ওগুলো আমি এখানে আলোচনা করছি। প্রথমে শুরু হচ্ছে কি দিয়ে দেখো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে প্রশ্ন এমনও আসতে পারে যে প্রিয়াম্বলের প্রথম ওয়ার্ডগুলো কি? তাহলে কি হবে, আমরা ভারতের জনগণ। এরপর দেখো, যে ওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটারে আছে সেই ওয়ার্ডগুলো একটু দেখা যাক। প্রথমে দেখো কি আছে, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। ডান দিকে বাংলাটাও দেখে নাও, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র। তাহলে এখানে কি দেখলে যে প্রস্তাবনায় ভারতকে কি কি বলা হয়েছে? সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। এই সিকুয়েন্সটা মনে রাখো, কারণ রেলওয়ে বা এসএসসি জিডি, এমটিএস এই ধরনের এক্সামে কিন্তু এই প্রশ্নটা আসতে দেখা গিয়েছে। এরপর দেখতে পারবে জাস্টিস, তারপর হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। এই চারটে ওয়ার্ড মনে রাখতে হবে। গত ক্লাসে একটা প্রশ্ন ছিল যে এই প্রিয়াম্বলের জাস্টিস ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কোন বিপ্লব থেকে নেওয়া হয়েছে বা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো এর উত্তর কি ছিল একটু রিকল করার চেষ্টা করো। এর উত্তর হবে রুশ বিপ্লব বা রাশিয়া থেকে। এরপর আরেকটা প্রশ্ন ছিল যে লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি, এই তিনটে ওয়ার্ড নেওয়া হয়েছিল কোন বিপ্লব থেকে? তখন হবে ফরাসি বা ফ্রান্স থেকে, এটা মনে রাখবে। এখানে আরেকটি কথা মাথায় রাখতে হবে, আমি যে ওয়ার্ডগুলো দাগ দিচ্ছি এগুলো একটু দেখো, সোশ্যালিস্ট, সেকুলার, আর নিচের দিকে এখানে দেখতে পাবে ইন্টিগ্রিটি। তো 1950 সালে সংবিধান যখন কার্যকর হয় তখন প্রস্তাবনায় এই তিনটে ওয়ার্ড ছিল না। এই তিনটে ওয়ার্ড পরবর্তীকালে অ্যাড করা হয়, যেটার পরের প্রশ্ন দেখব। প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলো কখন যোগ করা হয়েছিল? তাহলে সোশ্যালিস্ট, সেকুলার এই দুটো শব্দ কখন অ্যাড করা হয়েছিল? চারটে অপশন দেখো। যদি কত নম্বর সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট বলতো তাহলে উত্তর হতো 42। এবার এই প্রশ্নের অপশনগুলোতে দেখো যে 42 একটা আছে 1985 আর একটা আছে 1976। তো কীভাবে মনে রাখবে? 42 আমি এখানে লিখছি, 42 অ্যামেন্ডমেন্ট আর হচ্ছে 44 অ্যামেন্ডমেন্ট। এই দুটো অ্যামেন্ডমেন্ট মনে রাখার খুব ইজি ট্রিক হচ্ছে যে 4 2 6 মানে শেষে 6 বসিয়ে দেবে, আর 4 4 8 মানে শেষে 8 বসিয়ে দেবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীতে। সোশ্যালিস্ট, সেকুলারের সঙ্গে আরেকটি ওয়ার্ড অ্যাড করা হয়েছিল, সেটা কি না ইন্টিগ্রিটি। এর বাংলা মানেটা মনে রাখবে যে সংহতি। এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে 1976 সালে এই যে 42তম সংবিধান সংশোধনটা হয় তখন ভারতে কোন সরকার ছিল? এটা হবে ইন্দিরা গান্ধী, এটাও মনে রেখো। পরের প্রশ্ন দেখো, 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সঠিক সাংবিধানিক অবস্থা কি ছিল? ইংলিশটা দেখো, হোয়াট ওয়াজ দ্য এক্সাক্ট কনস্টিটিউশনাল স্ট্যাটাস অফ ইন্ডিয়া অন 26 অফ জানুয়ারি 1950? এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, অনেকে কি করবে অপশন ডি উত্তর করবে,
কিন্তু একটু আগে কি দেখলে, সোশ্যালিস্ট, সেকুলার, এই দুটো ওয়ার্ড কবে নেওয়া হয়েছিল? 1976 সালে। আর প্রশ্নে কি চেয়েছে? 1950 সালে ভারতের অবস্থা কী ছিল? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, সোভারেন, ডেমোক্রেটিক এবং রিপাবলিক। নিচের লেখা কোন শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ করা হয়নি? অপশনগুলো দেখলেই বুঝতে পারবে যে সঠিক উত্তর অপশন ডি, ফেডারেল। আচ্ছা, এখানে একটা প্রশ্নও আছে যে ফেডারেল স্কিম উইথ স্ট্রং সেন্টার, এই ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? গত ক্লাসে বলেছিলাম সঠিক উত্তর হবে কানাডা। How many types of justice, liberty, equality, fraternity in that order have been mentioned in the preamble of Constitution of India? এটা খুব ভালো প্রশ্ন। এখানে বলছে যে সংবিধানের প্রস্তাবনা যেটা আছে ওখানে কত ধরনের জাস্টিস, কত ধরনের লিবার্টি, কত ধরনের ইকুয়ালিটি এবং কত ধরনের ফ্র্যাটার্নিটির কথা বলা আছে। প্রশ্ন খুব সোজা, এগুলো আলাদাভাবেও আসতে পারে। যদি প্রিয়াম্বেলটা না দেখো ভালোভাবে, এই সোজা প্রশ্নের জন্য তোমাদের একটা নম্বর মাইনাস হয়ে যাবে। এখানে প্রিয়াম্বেলটা দিয়েছি, দেখে নাও। প্রথমে দেখো জাস্টিস, কটা জাস্টিস আছে? সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল। তাহলে 3 ধরনের জাস্টিস পাচ্ছি। অপশনগুলো দেখলে বুঝতে পারবে বি আর সিটা কাটা। এরপর লিবার্টি কটা আছে দেখো, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ এবং ওরশিপ। তাহলে 5 ধরনের লিবার্টি পাচ্ছি, যেটা অপশন ডিতে নেই। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। বাকি যেটা রয়ে গেল এখানে দেখে নিতে পারো যে ইকুয়ালিটি থাকছে, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, আর ফ্র্যাটার্নিটি এটা একটা। খুব ভালোভাবে এই জায়গাটা নোট করে রাখবে, কারণ এই প্রশ্নটি সিজিএলের সম্ভবত কোনো একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। নেক্সট দেখো, ইন্ডিয়া ইজ এ রিপাবলিক, এটার মানে কি? 4টে অপশন যদি ভালোভাবে লক্ষ্য করো দেখেই বুঝতে পারবে অপশন সি হবে সঠিক উত্তর। ভারতে কোনো বংশাক্রমিক শাসক নেই। ইংলিশ অপশনটাও দেখো, অপশন সি, দেয়ার ইজ নো হেরিডিটারি রুলার্স ইন ইন্ডিয়া। এই হেরিডিটারি ওয়ার্ডটা তোমরা মনে রাখবে, অনেক সময় স্পেলিং এরর হিসাবে দিয়ে দিতে পারে। এখানে আরেকটি কথা মাথায় রাখতে হবে যে ডেমোক্রেটিক, এই ডেমোক্রেটিক ওয়ার্ডের বাংলা মানে কি? গণতন্ত্র। সেটা কি? সেটা হচ্ছে এই ওয়ার্ডটা দেখলেই বুঝতে পারবে। এই যে ডেমো ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই ডেমো মানে হচ্ছে পিপল। তাহলে ভারত দেশ একটি ডেমোক্রেটিক কান্ট্রি বা গণতান্ত্রিক দেশ, এটার মানে হচ্ছে ভারতের যে রিপ্রেজেন্টেটিভগুলো থাকবে সেগুলো পিপল বা জনগণের দ্বারা নির্বাচিত। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ? ধর্মনিরপেক্ষ মানে কি? সেকুলার। এখানেও 4টে অপশন দেখলে একটু ভাবলেই বুঝতে পারবে যে সঠিক উত্তর হবে অপশন ডি, ভারতের নির্দিষ্ট কোনো ধর্ম নেই। দেয়ার ইজ নো রিলিজিয়ন অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সোভারেন মেনশনড ইন দ্য প্রিয়াম্বল অফ ইন্ডিয়া? সোভারেন এর বাংলা মানে কি? সার্বভৌম। এখানেও 4টে অপশন দেখো। প্রথমে কি বলছে? ভারতকে কোনো বাইরের দেশ নিয়ন্ত্রণ করে, তো এটা হবে না। পরের অপশন দেখো, ভারত বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি মুক্ত, এটাই হবে সঠিক উত্তর। নেক্সট কি বলছে? ভারত বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি মুক্ত নয়, এটা হবে না। তো সঠিক উত্তর হবে অপশন বি, ইন্ডিয়া ইজ কমপ্লিটলি ফ্রি ফ্রম দ্য ফরেন কন্ট্রোল। Which part of the Indian Constitution has been described as the soul of the Constitution? তাহলে ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয়? এইরকম আরেকটা প্রশ্ন আছে যেটা তোমরা গুলিয়ে ফেলো, সেটা হচ্ছে হার্ট অ্যান্ড সোল। একটা প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন অংশকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়েছে, আর একটা প্রশ্ন এমন আসতে পারে যে সংবিধানের কোন অংশকে হার্ট অ্যান্ড সোল বলা হয়েছে। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা প্রশ্ন। হার্ট অ্যান্ড সোল অ্যান্সার হবে 32 নম্বর আর্টিকেলটি। আর এই 32 নম্বর আর্টিকেলকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন কে বলেছেন? সেটা হচ্ছে বি.আর. আম্বেদকর। এটা মনে রাখবে, যখন আর্টিকেলের ক্লাস করানো হবে তখন এই টপিকগুলো আরো ফার্দার ভালোভাবে আলোচনা করা হবে। তো এই প্রশ্ন দেখো, সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয় প্রস্তাবনা বা প্রিয়াম্বলকে। এখানে 3টে পয়েন্ট খুব ভালোভাবে নোট করে রেখো। প্রথমত, সোল অফ দ্য কনস্টিটিউশন এটা কে বলেছেন? এর উত্তর হবে ঠাকুরদাস ভার্গব। প্রস্তাবনাকে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন এটা কে বলেছেন? সঠিক উত্তর হবে এন.এ. পালকিওয়ালা। আর প্রিয়াম্বলকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন কে.এম. মুন্সি। এই কে.এম. মুন্সি কে ছিলেন? ইনি ড্রাফটিং কমিটির একজন মেম্বার ছিলেন। সংবিধানের প্রথম যে ক্লাসটা গণপরিষদ, ওখানে বলা হয়েছিল এই ড্রাফটিং কমিটি কবে কনস্টিটিউট করা হয়? 29 আগস্ট
1947 সাল। এর চেয়ারম্যান কে ছিল? ডক্টর বি.আর. আম্বেদকর। আর কতজন মেম্বার ছিলেন? টোটাল 7 জন। তো এগুলো একটু রিকল করার চেষ্টা করো। পরের প্রশ্ন দেখো, ইন হুইচ কেস ডিড দ্য সুপ্রিম কোর্ট ফার্স্ট ডিক্লেয়ার দ্যাট দ্য প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন? কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রথম ঘোষণা করেছিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? এর উত্তরের আগে কয়েকটা জিনিস আগে তোমরা দেখে নাও। প্রথমে 1950 সালে সংবিধান লাগু হয়, তার সঙ্গে এই প্রিয়াম্বলটাও অ্যাড করা হয়। তো এই প্রিয়াম্বলটা আর কিছু না, এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, যে আমাদের সংবিধানটা কেমন তার ছোট করে একটা ইন্ট্রোডাকশন প্রথমে দেওয়া হয়েছে। তোমরা যেসব বই পড়াশোনা করো প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রেই দেখবে যে তার প্রথমে ছোট করে ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তো ঠিক সেই রকমই আমাদের কনস্টিটিউশনের যে ইন্ট্রোডাকশন সেটা আর কিছুই না, এই প্রিয়াম্বল। ওই প্রিয়াম্বলের ধারণাটা কে দিয়েছিলেন? প্রথম ক্লাসটা যদি দেখে থাকো ওখানে বলেছিলাম যে জওহরলাল নেহেরু গণপরিষদের সভাতে প্রিয়াম্বলের কথা বলেন। তো উনি যেটা দিয়েছিলেন সেটা হলো অবজেক্টিভ রেজলিউশন। ওই অবজেক্টিভ রেজলিউশনটাই পরবর্তীকালে প্রিয়াম্বলের রূপ নেয়। তো এটা গেল 1950 সালের কেস। তারপর প্রিয়াম্বলকে অ্যামেন্ডমেন্ট কত সালে করা হয়েছিল? 1976 সালে, ইন্দিরা গান্ধী সরকার, একটু আগেই তোমরা জানলে। তো এর মাঝখানে 1960 সালে কি হয়, এই বেরুবারি কেসটা সামনে আসে। বেরুবারি মানে বুঝতে পারছো, বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গের যে জলপাইগুড়ির ওই দিকটা করে বেরুবারি এক জায়গা আছে। তো সেই জায়গা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের ঝামেলা হয়। অ্যাকচুয়ালি বাংলাদেশ হবে না, 1960 মানে কি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল 1961 সাল, তার এক বছর আগে, মানে তখন ওই জায়গাটা কার কন্ট্রোলে ছিল? পাকিস্তান। তাহলে 1960 সালে বেরুবারি এলাকা নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের ঝামেলা হয়। তো সেই কেসটাই বেরুবারি কেস নামে পরিচিত। আর ওই কেসে বলা হয় যে প্রিয়াম্বল অর্থাৎ প্রস্তাবনা সংবিধানের কোনো অংশ নয়, এটা মনে রাখবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ কেস, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। ভারতের ইতিহাসে যতগুলো কেস আছে তার মধ্যে অন্যতম একটা বড় কেস হলো এই কেশবানন্দ ভারতী কেস। এটা হয়েছিল প্রস্তাবনার সংশোধন হওয়া 3 বছর আগে, অর্থাৎ 1973 সালে। কেসটা এতটা ইম্পর্টেন্ট কেন না, মনে রাখবে এখানে যে জাজের বেঞ্চ ছিল টোটাল 13 জন ছিলেন ভারতের ইতিহাসে, যা এখনো পর্যন্ত সম্ভবত সর্বোচ্চ। কেশবানন্দ ভারতীর সঙ্গে কোন রাজ্যের কেস হয়েছিল? এটা মনে রাখবে, কেরালা। আর দুটো কেস আছে, বোম্বাই আর এলআইসি। যা সালগুলো মনে রাখো, প্রথমটা হচ্ছে 1993, এলআইসি হচ্ছে 1995। যারা খুব সিরিয়াস আছো এখানে আরেকটা কেস তোমরা মনে রাখতে পারো, 1967 সালে গোলকনাথ কেস। এই গোলকনাথ কেসটা হয়েছিল পাঞ্জাব সরকারের সঙ্গে। পরের প্রশ্ন দেখো, কনসিডার দ্য ফলোয়িং ওয়ার্ডস। 4টে শব্দ আছে, কি বলছে? যা প্রস্তাবনায় দেওয়া এই শব্দের সঠিক ক্রমটি বেছে নাও। খুব ভালো প্রশ্ন। যখন প্রিয়াম্বলের ছবিটা নিয়ে আলোচনা করছিলাম আমি বলেছিলাম যে এর ক্রমটা মাঝে মধ্যে দিয়ে দেয়। তো কিভাবে মনে রাখবে? প্রথমে সভারেন, তারপর সোশ্যালিস্ট, তারপর সেকুলার, তারপর ডেমোক্রেটিক এবং পরবর্তীতে আছে রিপাবলিক। কিভাবে মনে রাখবে? আমি নিজে একটা ছোট ট্রিকে মনে রাখি, যে প্রথমে সো, তারপরে সোসা, তারপর সেকু, আর পরে আছে ডিয়ার। তো সো মানে সোভারেন, সোসা মানে সোশ্যালিস্ট, সেকু মানে সেকুলার, ডি মানে ডেমোক্রেটিক, আর মানে রিপাবলিক। এবার অপশনগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। সোভারেন আছে সি, তো ডি বাদ দিয়ে প্রত্যেকটা অপশনে সি আছে, মানে ডিটা কাটা। এরপরে 2 নম্বরে আছে কি? শসা। শসা মানে সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট এখানে দেখো এ আছে, তো 2 নম্বর এ আছে, মানে অপশন এ হবে সঠিক উত্তর। আজকের লাস্ট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে 3 ধরনের ন্যায় বিচারের কথা বলা হয়েছে নিচের কোনটি এদের অন্তর্ভুক্ত নয়? প্রিয়াম্বলে দেখেছিলে যে জাস্টিস, এই ওয়ার্ডটা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে। আর 3 ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে। 4টে অপশনের মধ্যে কোন অপশনটা ওই 3টে জাস্টিসের মধ্যে পড়ে না সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। যদি ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে তোমরা এই প্রশ্নটা দেখেই অ্যান্সার করতে পারবে। এর পরের ক্লাসে আমরা সংবিধানের শিডিউল অর্থাৎ তফসিল নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।